প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় থেকে ছিটি হয়েছিল। তোমরা অনেকেই ছিটি দিয়েছো, কিন্তু সবাই দাওনি। যারা দিতে পারোনি তারা কোশ্চেনটা দেখে বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যারা দিতে পেরেছো তাদের খাতা আমি দেখা শুরু করেছি, তোমাদেরকে আস্তে আস্তে দেখে দিয়ে দিব। আর আশা করি সবাই ক্লাস করবে, ঠিক আছে? আর যা না বোঝো আমাকে ফোন দিয়ে অথবা SMS দিয়ে জানতে চাইবে। আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে যাই। আমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম নবম অধ্যায় থেকে পার্ট 1-2, যেখানে আমরা পড়িয়েছিলাম বাংলাদেশের জনসংখ্যা নীতি। নীতি বলতে কি বোঝায়, নীতিগুলোর প্রধান একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো পূরণের জন্য কি কি উদ্দেশ্য সেটা আছে। তারপরে ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি ও বেসরকারি উদ্যোগ। আর আজকে পড়াবো জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক আর জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। পার্ট 3 দেখো, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক। জনসংখ্যার সাথে জনসম্পদের কিন্তু ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে, কারণ এই যে বেশি জনসংখ্যা বা জনসংখ্যা তখনই জনসম্পদে পরিণত হয় যখন আমরা তাদেরকে দক্ষ করতে পারি। তাই এটার সাথে এটার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আর জনসংখ্যাকে যখন বেকার অশিক্ষিত থাকে তখন সেই জনসংখ্যা হয় একটা দেশের জন্য বোঝা। জমির পরিমাণ হিসাব করলে মাথাপিছু জমির অনুপাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই খুব বেশি, মানে আমাদের আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা অনেক বেশি। উপরন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও এখানে বেশি, মানে আমাদের জনসংখ্যা তো এমনি বেশি, তারপরে বছরে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। যদিও আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলে এটা সম্ভব হয়েছে। প্রশ্ন হতে পারে যে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে কিভাবে বা কেন? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে কিভাবে বা কেন? উত্তর হবে পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আগের চেয়ে কিছুটা কমে এসেছে। অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যু হার ইদানিং কমে এসেছে। এর ফলেও দেশে জনসংখ্যা বাড়ছে। দেখো, একদিকে কমে আসছে, আবার এইদিকে আবার জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কিভাবে? আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে। যদিও এটা ভালো দিক, কিন্তু আমরা যদি জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে ফেলি তাহলে আমাদের এই যে চিকিৎসা উন্নতির ফলে যে আমাদের শিশু ও মাতৃমৃত্যুর হার কমে এসেছে, এর ফলে দেশের জনসংখ্যা বাড়ছে, এটাও আমাদের জন্য শুভ। কারণ যখন চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, একটা মা সুস্থ থাকবে, মা সুস্থ থাকলে সুস্থ শিশু হবে, তখন আমাদের ভবিষ্যৎ সুস্থ হবে, জাতীয় সুস্থ হবে, আমাদের অর্থনীতি ভালো হবে। দেখো, শিশু ও মাতৃমৃত্যু হার ইদানিং কমে এসে। মাতৃমৃত্যু হার বলতে সন্তান জন্মদানকালীনে মা মারা এবং সন্তান জন্মদানের পরে এবং সন্তান জন্মদানের আগেও মা মারা যায়। শিশু, বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদেরকেই বলা হয়েছে এখানে। তাই যখন উন্নত চিকিৎসা ব্যবস্থার ফলে আমাদের এই মৃত্যুর হার কমে আসছে। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী, বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। আমাদের যে জনসংখ্যা আছে তাদেরকে যদি আমরা কি করি, শিক্ষা প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে আমাদের জনসংখ্যাকেও জনসম্পদে পরিণত করা সম্ভব।
যদি প্রশ্ন হয় কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় বা সম্ভব, তখন এটা লিখে দিবা। ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য। এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। পাঠ 4। আচ্ছা, কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়, এটা প্রশিক্ষণ উপযুক্ত ব্যবস্থা কর্মদিবে অনায়াসে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। পাঠ 4, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। সম্পদ যেখানে সীমিত, আমাদের সম্পদ সীমিত, আমাদের আয়তন কম, কিন্তু আমাদের জনসংখ্যা বেশি। এই জনসংখ্যা সমস্যা না হয়ে সম্পদ হতে পারে যদি আমরা তাদেরকে উপযুক্ত পরিকল্পনা নিয়ে এদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি, শিক্ষা দিয়ে থাকি, কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে তারা জনসম্পদে পরিণত হতে পারে। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে তাদের বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করেছে। এ ব্যাপারে আমরা চীনের উদাহরণ দিতে পারি। চীনের উদাহরণ দিতে পারি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। কয়টা দেশ পেলাম আমরা? আমাদের এশিয়ার মধ্যে চীন, ভারত আর শ্রীলঙ্কা। বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ বেশ এগিয়ে গেছে। কারা বেশি এগিয়েছে তথ্য প্রযুক্তিতে? ভারত। এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেরও তথ্য প্রযুক্তি খাত 20 ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল। 23 ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল। এগুলো কিন্তু এমসিকিউতেও আসে, জ্ঞানমূলকেও আসে। কোশ্চেন, যুক্তরাষ্ট্রে তথ্য প্রযুক্তি খাতে কত % ভারতীয়দের ওপর নির্ভরশীল? 23 ভাগ। তথ্য প্রযুক্তি খাত কত % ভারতীয়দের ওপর নির্ভরশীল? 23 ভাগ। আমাদের দেশও বিগত বছরগুলোতে তথ্য প্রযুক্তি খাতে প্রচুর বিনিয়োগ করেছে। সরকার এদেশের যুবশক্তিকে সম্পদে রূপান্তর করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী দিনে যার সুফল পাওয়া যাবে বলে আশা করা যায়। আমাদের দেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার জন্য নেওয়া কৌশলগুলো নিচে উল্লেখ করা হলো। দেখো কি কি আছে। কর্মমুখী শিক্ষার প্রসার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। কর্মমুখী শিক্ষা কি? কর্মমুখী শিক্ষা হলো এমন একটি শিক্ষা বা প্রশিক্ষণ যেই বিষয়ে সে প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণ করবে, প্রশিক্ষণ শেষে সে সেই বিষয়ে পেশায় নিযুক্ত হতে পারবে, সেটা হলো কর্মমুখী শিক্ষা। তাই তাহলে মানুষের সময় নষ্ট হবে না অযথা, সে ওই বিষয়ে দক্ষ হয়ে যাবে যখন সে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সেই বিষয়ে কাজ করতে পারবে। দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ। কোনো বিষয়ে যদি সে প্রশিক্ষণ নেয় তাহলে তার দক্ষতা বৃদ্ধি পায়, এবং এই জন্য এই যে দক্ষতা বৃদ্ধি করার এবং প্রশিক্ষণমূলক কার্যক্রমগুলো বাড়াতে হবে, যাতে আমাদের তৃণমূল গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সবাই এর সুযোগ পায়, তাহলেও আমাদের কর্মসংস্থান হবে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার কেন দরকার? কারণ হলো, যদি সুস্থ এবং স্বাস্থ্যবান জনগোষ্ঠী হয় তাহলে তারা প্রশিক্ষণ নিতে পারবে, তারা কাজ করতে পারবে, তারা কাজে সক্ষম হবে, বেকার থাকবে না। এই ক্ষেত্রে আমাদের সুস্থ এবং সবল থাকার জন্য পুষ্টিকর খাদ্য দরকার। তাই আমাদের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম একটা জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অসুস্থ রুগ্ন জাতি দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না। এখন আমরা অনেক চেষ্টাই করলাম, কিন্তু যাদের নিয়ে করব তারা অসুস্থ রুগ্ন, তাহলে আমাদের এই পরিকল্পনা কোনো কাজে আসবে না। নারী শিক্ষার প্রসার, নারীদের শিক্ষিত করলে তখন আমাদের ঘরের সন্তানরাও শিক্ষিত হবে।
নারীদের শিক্ষিত করলে তারা পুষ্টি সম্পর্কেও জানবে, তখন তারা সন্তানদেরও সেভাবে পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ করে তুলবে। এর ফলে আমরা ভবিষ্যতে একটা সুস্থ জাতি পাবো। তাই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ। উৎপাদনমুখী খাদ্য, যেমন ইন্ডাস্ট্রি করো, ইন্ডাস্ট্রিতে উৎপাদন করলে কি হয়, আমরা এই খাতে কি করতে পারবো, অনেক বিনিয়োগ করতে পারবো, অনেক কর্মসংস্থান দিতে পারবো, এই প্রোডাক্ট বিক্রি করতে পারবো, দেশের বাইরে বিক্রি করতে পারবো। তাই উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী যেমন ধরো এখন কি ধরনের পণ্যের দরকার, সেই পণ্য আমাদের তৈরির জন্য ইন্ডাস্ট্রি করতে হবে। সেই ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কি ধরনের শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সেই ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। বুঝতে পারছো? মানে আমরা যেই ধরনের ইন্ডাস্ট্রি চাই, বর্তমান বিশ্বে যেই দিকে যাচ্ছে সেই অনুযায়ী আমাদের উৎপাদন করতে হবে, সেই জন্য আমাদের সেই ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে। কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে, কারণ বর্তমান কৃষি অনেক এগিয়ে গেছে, আগের মতো নেই। এখন শিক্ষিত রাই কৃষি খাতে বেশি এগিয়ে আসছে। তাই কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ করলে আমাদের সেই কৃষি খাতে কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের জন্য কৃষির আধুনিকরণ, এই যে বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তির ব্যবহারের জন্য আমাদের কৃষির বিষয়ে শিক্ষা লাগবে এবং প্রশিক্ষণের দরকার হবে। এখন যেমন ধরো অনেক ধরনের তোমরা কৃষি শিক্ষায় পেয়ে থাকো, অনেক ধরনের আমাদের ফসল আসছে, যেটা লবণাক্ত সহনশীল, তারপরে খরা সহনশীল, আবার অনেক ধরনের প্রযুক্তি আসছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, অল্প জায়গায় কিভাবে বেশি পরিমাণ শস্য উৎপাদন করতে পারি, বিভিন্ন প্রযুক্তি ইউজ করে আমরা এগুলো করতে পারি। তারপরে যে আমরা যদি এই বিষয়ে পড়াশোনা করি, তাহলে আমরা কৃষি সম্প্রসারণের জন্য আমরা আরও কী প্রযুক্তি দরকার সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তার ফলে কি হবে, এখানে অনেক কৃষিতে আমাদের কর্মসংস্থান হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার, এটা তোমরা আমার চেয়েও ভালো জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন অনেকটা এগিয়ে গেছে, আর অন্যান্য বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য এই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আরও বেশি অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার। ক্ষুদ্র ও কুটির শিল্প কী? কুটির শিল্প হলো ঘরে বসে পরিবারের সবাই মিলে যে কাজ করা হয়, সেটা হলো কুটির শিল্প। এর ফলে কি হয় দেখো, এটার জন্য আমাদের শিক্ষিত হওয়ার দরকার নেই, কোনো রকম প্রশিক্ষণ নিলেই হবে। আবার অনেক জায়গায় নারীরাও বাহিরে যেয়ে কাজ করতে পারে না সংসারের জন্য, কাজের জন্য, তারাও যখন ঘরে সময় পাবে তখনও তারা এই ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সংযুক্ত হতে পারবে। এর ফলে কেউ আর বেকার থাকবে না, সবাই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারবে। এর ফলেও আমাদের কর্মসংস্থান বাড়বে, জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত হবে। যেমন ধরো ঘরে বসে কি করে, বাঁশ দিয়ে, বেত দিয়ে বিভিন্ন ধরনের ডালা কুলা এগুলো তৈরি করে, নকশি কাঁথা করে, জামা কাপড় সেলাই করে, অনেকে কাঁথা সেলাই করে, মোমের কাজ করে, সাবান তৈরি করে, এরকম অনেক ধরনের মাটির জিনিস, এরকম অনেক ধরনের জিনিস আছে, তারা ঘরে বসেই করে এবং নারী পুরুষ সবাই মিলেই করে। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর বৃত্তির ব্যবস্থা করে অধিক সংখ্যক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিশ্বের উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশগুলোতে প্রেরণ। যেমন ধরো যারা ভালো, আরও বেশি মেধাবী, দক্ষ, তাদেরকে কি করতে হবে, আরও বেশি জানার জন্য তাদেরকে উচ্চতর প্রশিক্ষণের জন্য, উচ্চতর ডিগ্রির জন্য উন্নত বিশ্বে পাঠাতে হবে। সেসব দেশ প্রযুক্তি নির্ভর, বিভিন্ন প্রযুক্তি তৈরি হচ্ছে যেগুলো আমরা আমদানি করে আনছি। তাই ওই সব দেশে যদি আমরা প্রশিক্ষণ দিতে পাঠাই, তাহলে আমরা কি করব, ওদের দেশ থেকে সেই প্রযুক্তি সম্পর্কে জানতে পেরে আমরা আমাদের দেশে সেটা তৈরি করতে পারবো। তখন আমাদের কি হবে,
আমদানিও কমবে। আর এই যে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আনলে তারা নিজেরা যেটা শিখবে সেটা এদেশের সবাইকেই এটা জানাতে পারবে, প্রশিক্ষণটা দিতে পারবে। এর ফলে আমাদের বিদেশ থেকে যে প্রচুর পরিমাণ দক্ষ লোক আনতে হয়, এই জন্য তাদেরকে অনেক বেতনে দিতে হয়। এর ফলে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক টাকা বিদেশে চলে যায়, যেটা হবে না। বুঝতে পারছো? তাই আমরা যদি এইভাবে আমরা এই কৌশলগুলো অবলম্বন করি তাহলে আমাদের জনসম্পদে রূপান্তরিত হবে। আমার এই চ্যাপ্টার শেষ, সহজ। এটা 3 নম্বরও আসে, 4 নম্বরের জন্য আসে, আর এগুলো তো সব এমসিকিউ। আবার এখান থেকে কিছু কোশ্চেন আছে, যেমন আমাদের সৃজনশীলের কোশ্চেনের অ্যান্সারে এখান থেকে তোমরা দিবা, এখান থেকে নিবা, এভাবে নিয়ে আমরা করব। আর সেটা আমি এখানে বলে দিব। দেখো, বহু নির্বাচনী প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করে? কত তারিখে? 2রা ফেব্রুয়ারি। বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, কৃষি, শিল্প ও তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার। এগুলো তোমরা জানো। তাই এটার অ্যান্সার হবে 1 ও 2, অর্থাৎ গ। সৃজনশীল প্রশ্নটা দেখো। প্রথম দেশ যুক্তরাষ্ট্র, প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 35, মাথাপিছু আয় 58,300। দ্বিতীয় দেশ ভারত, প্রতি কিলোমিটারে জনসংখ্যা 445, মাথাপিছু আয় 1709। তৃতীয় দেশ বাংলাদেশ, প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 1252, মাথাপিছু আয় 1610 মার্কিন ডলার। দেখো, মাথাপিছু আয়, জনসংখ্যা যত বেড়ে যাচ্ছে মাথাপিছু আয় তত কমে যাচ্ছে। 2010 সালে বাংলাদেশ কোন ক্ষেত্রে সাফল্যের জন্য জাতিসংঘ পুরস্কার লাভ করে? কোন ক্ষেত্রে? শিশু মৃত্যুহার হ্রাস। জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আসে। জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? জনসংখ্যা নীতি বলতে কি বোঝায় তোমরা এই সংজ্ঞাটা দিয়ে তারপরে দ্বিতীয় পারায় এইটা দিয়ে দিবা অনুধাবনে। একটি দেশের সাধারণভাবে না, একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকে বলা হয় সেই দেশটির জনসংখ্যা নীতি। তারপরে দ্বিতীয় পারায় দিবা দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। এই নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। ঠিক আছে? দেখো, উপরের তালিকা অনুসারে বাংলাদেশের উন্নয়নের পথে বাধাগুলি ব্যাখ্যা করো। উপরের তালিকা অনুসারে প্রথমে লিখবা যে উপরের তালিকা অনুসারে দেখা যায় যে বাংলাদেশের উন্নয়নের প্রথম বাধা হচ্ছে জনসংখ্যা। তখন অনুধাবনে তোমরা এটা লিখে দিবা। আচ্ছা, এটা তোমরা 3 নম্বর প্যারায় লিখে দিবা। লিখে দিয়ে আচ্ছা, প্রথমে এটা লিখবা, লেখার পরে তারপরে লিখবা যে একটি দেশের জনসংখ্যা বেশি হলে সেই দেশের মাথাপিছু আয় কমে যায়। তো মাথাপিছু আয় কমে যায়, আর জনসংখ্যা কম থাকলে এবং জনগণ দক্ষ হলে সে দেশের মাথাপিছু আয় বেড়ে যায়। তখন 3 নম্বর প্যারায় তোমরা এটা দিবা। এটা দেওয়ার পরে তোমরা যে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা এত মাথাপিছু আয়, এই যে এখানে আমাদের অনেক আছে, বুঝতে পেরেছো? এই যে এখান থেকে আমরা নিব, আমরা 3 নম্বরের অ্যান্সারটা এখান থেকে নিব। তারপরে 4 নম্বরে আছে ছকে বর্ণিত 2 নং দেশের অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ জনসম্পদে সমৃদ্ধ হতে পারে বলে তুমি মনে করো? তখন লিখবা যে উপরের 2 নম্বর দেশের ভারতের জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তরিত করেছে সেটা তোমরা এখানে জানো যে তথ্য প্রযুক্তি খাতে ভারত বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, তাদের দেশের জনগণকে দক্ষ করেছে। এর ফলে কী হয়েছে? তারা অনেক বেশি দক্ষ হয়েছে, এবং কি যুক্তরাষ্ট্রের মতো দেশে তারা 23 ভাগ, যেখানে দেখো সারা দেশ থেকে সব দক্ষ এবং মেধাবীরা সেই দেশে যায়, সেই দেশে ভারতীয়রা যদি 23 ভাগ নিয়ে থাকে তাহলে সেটা কিন্তু অনেক বড় তাদের জন্য সাফল্য।
তা আমরাও যদি তারপরে লিখবা যে এক্ষেত্রে আমাদের কী কী করতে হবে, যে বাড়ানোর জন্য আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে। আচ্ছা, আমি এখন কিছু সৃজনশীল তোমাদের দেই বোর্ডের কোশ্চেন, আর নেক্সট ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় পড়াবো। এইটার সাথে ষষ্ঠ অধ্যায় মিলিয়েও কোশ্চেন হয়। আমি যখন ষষ্ঠ অধ্যায় শেষ করব তখন আমি তোমাদের মিলিয়ে কোশ্চেন দিয়ে দিব যে দুইটা অধ্যায় মিলিয়েও কিভাবে কোশ্চেন হয়, কারণ এই অধ্যায়টা আর ষষ্ঠ অধ্যায়টা অনেকটা রিলেটেড, অনেক বিষয়ই কাছাকাছি, এই জন্য দুইটা মিলেই কোশ্চেন হতে পারে। তোমরা আগামী ক্লাসের আগে ষষ্ঠ অধ্যায় থেকে অর্থনীতি ষষ্ঠ অধ্যায় থেকে পড়ে রাখবা পার্ট 1। ঠিক আছে, আমি 1 আর 2 পড়াবো, তোমরা পার্ট 1টা খুব ভালোভাবে পড়বা, সবাই পড়বা, অবশ্যই পড়বা, কারণ পার্ট 1-এর মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা বেসিক জিনিস তোমাদের জানতেই হবে। তাই আমি আগেই বলে দিলাম যে তোমরা আগামী ক্লাসের আগে পার্ট 1টা অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের কয়েকটা বোর্ড কোশ্চেন দিই। আচ্ছা, বোর্ড কোশ্চেনের আগে আমার এখানে যে কোশ্চেনটা আগে আসছে সেটা দেখো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটা কোশ্চেন। মাধব পড়াশোনা শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছে। চাকরিতে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় অনেকেই এরূপ ব্যর্থ হয়ে বেকার রয়েছে। তাই মাধব এই বিষয়টি অনুধাবন করে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পোস্টার, প্লেকার্ড, সেমিনার আয়োজন করে তা সকলকে সচেতন করার চেষ্টা করেন। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? জনসংখ্যা নীতি কী ব্যাখ্যা করো। মাধবের মতো তরুণদের ব্যর্থতার জন্য কোন কারণটি দায়ী ব্যাখ্যা করো। মাধবদের মতো তরুণদের জন্য দায়ী কি? অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যা হওয়ার ফলে কি হয়েছে, আমাদের প্রার্থীর চেয়ে চাকরির যতটা দেওয়া দরকার তার চেয়ে প্রার্থীর সংখ্যা অনেক বেশি, এর ফলে আমরা বেকার হয়ে যাচ্ছি। উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সম্বন্ধে সরকারি বেসরকারি সরকারের উদ্যোগ সমানভাবে গুরুত্বপূর্ণ। তখন তোমরা সরকারি উদ্যোগ দুইটাই আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ, তখন দুইটা সম্পর্কেই লিখে দিবা যে কারা কী কী কাজ করে সেগুলো তোমরা 3 নম্বর প্যারাতেই ভালোভাবে লিখে দিবা। ঠিক আছে, 4 নম্বর প্যারাতে লিখবা যে এই দুইটা কাজ যদি সমানভাবে করা হয় তাহলে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ হলে কি হবে আমাদের সেগুলো সব লিখে দিবা। দেখো, কেরামত সাহেব দীর্ঘদিন জাপানে অবস্থান করেন। জাপান থেকে দেশে ফিরে এসে এলাকায় বেকার তরুণ তরুণীদের আর্থিক উন্নয়নের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। সেখানে অল্প দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে মানব সম্পদ উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখেন। দেখো, এইটার মধ্যে এই যে ষষ্ঠ অধ্যায়টা দুইটা নিয়েছে। ষষ্ঠ অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায় আর এই অধ্যায় মিলিয়ে এটা আমি তোমাদের কেরামত সাহেব কী কী কৌশল গ্রহণ করেছেন, এটা আবার এই যে কৌশল যে গ্রহণ করেছেন মানব সম্পদ উন্নয়নের জন্য সেটা আমরা মাত্র পড়েছি, সেটা আবার নবম অধ্যায় থেকে এসেছে। এটা দেখো, যশোর বোর্ড 2015। ময়না বেগম একজন গৃহকর্ত্রী, বিদেশি একটি সংস্থায় কর্মরত। শাহিনা বেগমের পরামর্শে 2 সন্তানের জননী। সে তার আর সন্তান নিতে চান না, কারণ বেশি মানুষের কারণে সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয়, অথচ এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারলে সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশে প্রতি কিলোমিটারে কতজন লোক বাস করে? কুটির শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো। কুটির শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো আমি তোমাদের বলেছি, তারপরেও আমি তোমাদের এটা বলে দিচ্ছি, লিখে নাও। এই যে স্বল্প মূলধন ও সহজলভ্য যন্ত্রপাতির সাহায্যে পরিবারের সদস্যদের দ্বারা চালিত শিল্পকে কুটির শিল্প বলা হয়। আমাদের দেশের উল্লেখযোগ্য কয়েকটি কুটির শিল্পের
মধ্যে রয়েছে বাঁশ, বেতের কাজ, মৃৎশিল্প, নকশি কাঁথা, মোমবাতি, সাবান ইত্যাদি। ঠিক আছে। ময়নার দৃষ্টিভঙ্গি জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন উদ্যোগ দ্বারা ময়নার দৃষ্টিভঙ্গি জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ দ্বারা করে, কারণ ময়না একটি বিদেশি সংস্থার কর্মরত। শাহিনা বেগমের পড়ার সমস্যা 2 সন্তানের জন্য। ময়না বেসরকারি যে সংস্থার মাধ্যমে যে পদ্ধতি 2 সন্তানের জননী, সেটা হলো বেসরকারি সংস্থা, এনজিও। ঠিক আছে। কিভাবে মানব সম্পদে পরিণত করা যায়, এটা আজকে যে পার্ট পড়ালাম পার্ট 4, সেটা থেকে অ্যান্সার করবে। অনেক এরকম কোশ্চেন আছে আমাদের টেস্ট পেপারে। তোমাদের যদি কারো টেস্ট পেপার এরকম থেকে থাকে পুরনো, তাহলে তোমরা সেটা নিয়েও প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে একটা যে কোনো বই হলেই হয়, তাহলে তোমরা কোশ্চেনের ধরন বুঝে যাবে, সেই অনুযায়ী তোমরা পড়তে পারবে। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থেকো আর পড়াশোনা করো ঠিকমতো। আর তোমরা এই যে আজকে যেটা পড়ালাম সেটা থেকে তোমরা অনুধাবনমূলক কোশ্চেন করো আর 10টা এমসিকিউ করে আমাকে পাঠিয়ে দিও, 10টা। আর নিজেরা বাসায় অনুধাবনমূলক কোশ্চেন আমি কতগুলো বলে দিয়েছি, যে এদিকে আছে, এটা যেমন আছে জ্ঞানমূলক আছে, সেগুলো করো। আর আমাকে তোমরা 10টা এমসিকিউ করে পাঠিয়ে দিও। ওকে, ভালো থেকো, বাই।